আজকে আমরা খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই নক করে এবং জিজ্ঞেস করে যে, "ভাইয়া আপনি হচ্ছে এইচএসসি অথবা গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্সের পরে আমার লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। লাইক ৪ বছর, ৫ বছর, ৬ বছর, অনেকের হচ্ছে 10 ইয়ার্সও গ্যাপ হয়ে গেছে। বাট তারা এখনো অস্ট্রেলিয়াতে আসার প্ল্যান করছেন। ইভেন আপনি যখন হচ্ছে কোনো একটা এজেন্সিতে যান, এজেন্সি আপনাকে সরাসরি না করে দিচ্ছে যে, "নাও, এটা আপনার দ্বারা পসিবল হবে না। আপনার একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। ভিসা সম্ভব না।" আমার বেলায় যেটা হইছে। আমার প্রায় ৭-৮ বছরের একটা গ্যাপ ছিল। সো আমাকে ওরা বলছিল যে আপনার ভিসা হবে না। বাট কিছু সার্টেন ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে স্টিল আপনি এপ্লাই করে আপনার ভিসাটাকে সাকসেস করতে পারেন। স্টুডেন্ট ভিসাটাকে সিকিউর করতে পারেন। কি জন্য পারবেন? দেখেন আপনি যখন হচ্ছে একদম রেগুলার বেসিসের স্টুডেন্ট হন, আপনি যখন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে এপ্লাই করেন, তখন ওরা আপনার কি দেখে যে আপনার গ্র্যাজুয়েশনের পরে আপনার গ্যাপ আছে কিনা? অথবা যদি গ্যাপ থাকে তাহলে সেটা লজিক্যাল গ্যাপ কিনা? আপনি কি ওই সময় কাজ করেছেন কিনা? অথবা আপনি যদি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেন, তখন যদি কোনো হচ্ছে এইচএসসির পরে যদি গ্যাপ থাকে, তখন ওরা বলে যে এইচএসসির পরে আফটার 12 ওর একটা গ্যাপ আছে। তার মানে ওর হচ্ছে ও তো কোনো রেগুলার স্টুডেন্ট না। তার মানে ও অন্য কোনো একটা ধান্দা নিয়ে আমার দেশে আসতেছে। এজন্য ওরা হচ্ছে ভিসাটাকে রিজেক্ট করে দেয়। ইভেন অনেক ইউনিভার্সিটি হচ্ছে অ্যাকসেপ্ট করতে চায় না। সো আমাদেরকে এমন কোনো একটা প্রোগ্রাম বেছে নিতে হবে যে প্রোগ্রামে আসলে কন্টিনিউয়াস স্টাডি প্রোগ্রেশনের কোনো দরকার হয় না। রেদার ওরা বেশি ইম্পর্টেন্স দেয় প্র্যাকটিক্যাল স্কিল এবং আমার যে এক্সপেরিয়েন্সের যে বিষয়টা আছে সেটার উপর। যেমন ওই প্রোগ্রামগুলোতে ওরা কখনো আপনার স্টাডি ব্রেকটাকে কাউন্ট করে না, বরং ওরা কাউন্ট করে আপনার অ্যাক্টিভিটিস গ্যাপ আছে কিনা। অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন, এইচএসসি অথবা মাস্টার্সের পরে আপনি কি করছেন, ওই সময়ে আপনার স্টাডি গ্যাপ থাকুক নো প্রবলেম, বাট ওই প্রোগ্রামগুলোর জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কি কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিসে ছিলেন কিনা। যেমন ধরেন আপনি এইচএসসির পরে ডিফেন্সে ঢুকে গেলেন, মিলিটারিতে, এয়ারফোর্স হতে পারে, আর্মি হতে পারে, নেভি। তো নেভিতে ঢোকার পরে আপনি কিন্তু আর পড়ালেখা করতে পারেন নাই। সো আপনি কাজ করছেন। তার মানে কি দেখেন আপনি নেভিতে ঢোকার পরে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছেন। তার মানে কি আপনার কিন্তু অ্যাক্টিভিটিস গ্যাপগুলো নাই। অথবা হতে পারেন আপনার এইচএসসির পরে আপনার পড়ালেখা করতে ভালো লাগেনি বা কোনো একটা আপনার অসুস্থতার কারণে আপনি পড়ালেখা করেন নাই। কিন্তু আপনি আইটিতে ভালো ছিলেন। এইজন্য আপনি ফ্রিল্যান্সিং শুরু করছেন। আপনি ২ একটা অনলাইন কোর্স করছেন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করছেন। এবং আপনার হচ্ছে 1 বা 2 ইয়ার্সের ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স আছে। সমস্ত ডকুমেন্টও আছে। ওকে? ইউ আর ডুইং গুড। এছাড়াও ধরেন আপনি হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে আপনি আ এ আপনি বিবিএ করলেন। বিবিএ করার পরে হচ্ছে কোনো একটা কোম্পানিতে লম্বা সময় ধরে কাজ করতেছিলেন। আপনি মাস্টার্স করেন নাই। এখন দেখা গেল যে আপনি ৭-৮ বছর, ৯ বছরও করে ফেলছেন। এখন আপনি মাস্টার্স করতে যাচ্ছেন। কিন্তু এত লম্বা গ্যাপ আসলে মাস্টার্সের জন্য অ্যাকসেপ্ট করতেছে না। সেই ক্ষেত্রে আপনি ওই প্রোগ্রামগুলাতে এনরোল হতে পারেন, যে প্রোগ্রামগুলা আপনাকে মূলত একাডেমিক গ্যাপের যে প্রোগ্রেশনটা এইটাকে কাউন্ট করতেছে না, বরং কাউন্ট করতেছে আপনার অ্যাক্টিভিটিস গ্যাপ আছে কিনা। আর যেহেতু আপনি একটা জবে ছিলেন, তার মানে আপনার কোনো অ্যাক্টিভিটিস গ্যাপ নেই। আপনার কিন্তু আপনি রানিং। ঠিক আছে? এখন কথা হচ্ছে কোন ধরনের প্রোগ্রামে আমি এনরোল করতে পারবো এবং কোন ধরনের প্রোগ্রামে আসলে আমার স্টাডি গ্যাপটাকে কাউন্ট করে না, কিন্তু অ্যাক্টিভিটিস গ্যাপটাকে কাউন্ট করে। মাঝখানে একটা কথা বলে নেই, অনেকে বলতে পারেন যে, "না, এটা কিভাবে সম্ভব? এজেন্সিরা না করে, লয়াররা না করে।" এটা প্র্যাকটিক্যাল, নট জাস্ট আমি এই জায়গায় অনেক স্টুডেন্টের এক্সাম্পল দেখাইতে পারবো যারা হচ্ছে এই ধরনের প্রোগ্রামে আসছে লম্বা একটা স্টাডি গ্যাপ নিয়ে, কিন্তু আমাদের এজেন্সিরা কেন রিজেক্ট করে দেয়? বিকজ ওরা জানে যে এই ফাইলগুলোকে নিয়ে স্টাডি করতে হবে এবং এই ফাইলগুলো আসলে অ্যাকসেপ্টেন্স রেটটা একটু কম থাকে। যেমন নর্মালি গ্র্যাজুয়েশনের জন্য আমরা যদি দেখি বা পোস্ট গ্র্যাজুয়েশনে ২০২৬ সালে যখন আমরা হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 3 তে গেছি, তারপরেও কিন্তু আমাদের ভিসা অ্যাকসেপ্টেন্স রেট আপনি যদি হচ্ছে অফিসিয়ালি চেক করেন, তাহলে আপনি দেখবেন এখন আমাদের 93% এর এবোভ আছে। কিন্তু আপনি যদি হচ্ছে এই কোর্সগুলাতে আসেন, মানে গ্যাপ সহ যে কোর্সগুলার পরে বলতেছি, এই কোর্সগুলাতে হচ্ছে বা ভ্যাট কোর্সগুলো বলা হয় এগুলাকে, বা ভোকেশনাল কোর্স বা ডিপ্লোমা কোর্স বা আপনার হচ্ছে একাডেমিক ছাড়া যেগুলো কোর্স আর কি, ভোকেশনাল কোর্সে ধরে নিলাম বা ট্রেনিং কোর্স। এই কোর্সগুলোতে ভিসা রেশিওটা দেখা যায় 80%, 75%। তো এইটার জন্য আপনি কিন্তু অরি হওয়ার কিছু নাই। লিসেন, 75% বা 80% হোক, সমস্যা নাই। কিন্তু আপনার যদি সবকিছু এক্সপ্লানেশন ঠিকঠাক থাকে, আপনার যদি সলিড একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সলিড একটা এক্সপেরিয়েন্স থাকে, তাহলে ওই 75টাকেও কিন্তু আপনি 100% বানাইতে পারেন। আর যে লোকের হচ্ছে রেগুলার স্টুডেন্ট, তার হচ্ছে 93% ভিসা একটা অ্যাকসেপ্টেন্স রেট নরমাল এখন হচ্ছে, কিন্তু তার যদি ডকুমেন্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু সে 50%-এ চলে গেল। ওটা তার ভিসা হবে কিনা কোনো ঠিক নাই। অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে। দেখা যাচ্ছে যেমন আমি যখন পড়ছি আমার খুবই কম সময়ে ভিসা হয়ে গেছিল। আমি যেদিন হচ্ছে মেডিকেল দিছি,
তার 2 দিনের ভিতরে আমার ভিসা হয়ে গেছে। কিন্তু অনেক রেগুলার স্টুডেন্ট হচ্ছে ওই সময় ভিসা রিজেক্ট হইছে। সো ইটস নট ইম্পর্টেন্ট যে কত পার্সেন্ট কোন প্রোগ্রামে এখন ভিসা অ্যাকসেপ্ট হচ্ছে। ইম্পর্টেন্ট হচ্ছে আমার সব ডকুমেন্ট সলিড আছে কিনা, আমার স্টেটমেন্ট অফ পারপাস ঠিকঠাক আছে কিনা। আমি লাস্টে একটা ভিডিও করেছিলাম যে এক্সপ্লেন করেছিলাম কোন কারণে বেশিরভাগ ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। আমি একদম অফিসিয়াল রুলসগুলো দেখিয়ে দিয়েছিলাম আমার লাস্ট ভিডিওতে। আপনারা চাইলে ওটা চেক ইন করতে পারেন এবং দেখতে পারেন যে কী কারণে ম্যাক্সিমাম ভিসাগুলো রিজেক্ট হয়। ওকে, সো এইটা কখনো ওরির বিষয় না যে কত পার্সেন্ট ভিসা এই প্রোগ্রামে হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে না। এটা ইম্পর্টেন্ট না, আগেই বলে দিলাম। সো এজেন্সিরা নিতে চায় না ফাইল, কারণ ওরা জানে যে এইটা একটা সেপারেট কেস এবং এটাতে গ্যাপ আছে, আমাকে স্টাডি করতে হবে, এটাকে সময় দিতে হবে। তাই ওরা এই বিষয়গুলো নিয়ে হ্যাডেক নিতে চায় না। সেই ক্ষেত্রে আপনি নতুন এজেন্সি বা যারা হচ্ছে ভালো এজেন্সি আছে দেখে শুনে ওই ধরনের এজেন্সিতে গিয়ে আপনার কেসটা শেয়ার করবেন অ্যান্ড ইফ দে প্রসেস এভরিথিং কারেক্টলি দেন ইউ উইল গেট দি ভিসা। এখন চলে আসি যে আসলে ওই কোর্সগুলো আসলে কোনগুলো। ওই কোর্সগুলো হচ্ছে নর্মালি 2 ইয়ার্স ডিপ্লোমা প্রোগ্রাম। 2 ইয়ার্স ডিপ্লোমা প্রোগ্রাম বলতে ভোকেশনাল এবং ট্রেনিং প্রোগ্রাম। সেটা হচ্ছে আপনার সাবক্লাস 500-এর ভিতরেই পড়ে। নর্মালি আমরা যে সাবক্লাস 500-এ আসি, এটাও হচ্ছে সাবক্লাস 500 ভিসা। এবং এই ভিসাটার পরেও মানে 2 ইয়ার্সের যে প্রোগ্রামে আপনি আসবেন, এই কোর্সের পরেও আপনি হচ্ছে 485 এর জন্য অর্থাৎ পোস্ট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং বরং নর্মাল যে প্রোগ্রামে যারা আসে 4 বছরের জন্য বা 2 বছরের জন্য করার পরে ওদের যে পসিবিলিটি থাকে নাগরিকত্ব বা পিআর পাওয়ার জন্য, তার চাইতে বেশি পসিবিলিটি থাকবে আপনার প্রোগ্রামে। কারণ আপনার প্রোগ্রামটা হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিক্যালি, এবং এই ধরনের যে ভ্যাট বা ট্রেড রিলেটেড কোর্স, এই কোর্সগুলা ওই ধরনের সাবজেক্টই ওরা প্রোভাইড করে যে সাবজেক্টগুলো আসলে ওদের কান্ট্রিতে দরকার এই ধরনের সাবজেক্টে। এখন একটা জিনিস আসতে পারে যে হ্যাঁ, আমি এই ধরনের সাবজেক্টের কথা তো বললেন, তো আমরা ম্যাক্সিমামই জানি যে এই ধরনের সাবজেক্ট হচ্ছে কার্পেন্ট্রি, ট্রেড কোর্স, অটোমেটিভ কোর্স, এই ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স। তো আমি তো হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ড, আমি কীভাবে এই ধরনের কোর্সে আসবো? নো, আমি আগেই বলে দিই, আপনি কখনো রেগুলার ট্রেড কোর্সে আসা ট্রাই করবেন না। আমি বললাম যে 2 ইয়ার্স ডিপ্লোমা প্রোগ্রামে আপনি আসতে পারবেন। তার মানে আপনি শুরু করে দিলেন এখন সার্চ করা যায় 2 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম, তাহলে আমি কার্পেন্ট্রিতে যাই যেহেতু সিটিজেনশিপ অনেক বেশি পাওয়া যায়, অটোমোটিভে যাই যেহেতু ওইটাতে ভালো আছে, আমি হচ্ছে প্লাম্বারে যাই বা হচ্ছে টাইলিংয়ের ডিপ্লোমা কোর্সে যাই। নো, এই ক্ষেত্রে কিন্তু আবার আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে। এই ধরনের প্রোগ্রামে আসা যাবে না। আপনাকে আসতে হবে আপনার কাজের সাথে মিলিয়ে একটা প্রোগ্রামে আসার, এবং ওদেরকে বোঝাইতে হবে যে এই প্রোগ্রামটা আমার দেশে নাই, অথবা থাকলেও অপরচুনিটি মানে আমার দেশে অত ভালো স্টাডি অপরচুনিটি নাই এই প্রোগ্রামে, কিন্তু এই প্রোগ্রাম তোমার দেশে শেষ করার পরে আমার দেশে ফিরে এসে ঠিকই আমার ভালো একটা অপরচুনিটি থাকবে এই প্রোগ্রামের উপর। যেমন আপনি যদি বা আর্মি, নেভি বা এয়ারফোর্সে এই ধরনের কোনো বা অন্যান্য কোনো অর্গানাইজেশনে যদি আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে থাকেন, গাড়ি বা ইয়ার জন্য, যেগুলোতে হচ্ছে আপনি এইচএসসির পরে ছিল, মানে এইচএসসি করছেন এরপরে হচ্ছে এই ধরনের অর্গানাইজেশনে কাজ করছেন, তাহলে এই রিলেটেড কোর্সে চলে আসতেন। যেমন মেরিন টাইপ কোর্স, মেরিন ইঞ্জিনিয়ারিং, অথবা আপনি এয়ারক্রাফট মেইনটেন্স ইঞ্জিনিয়ারিংয়ের 2 ইয়ার্সের কোর্সে আসেন, এই ধরনের আসতে পারেন। অথবা আপনি ধরেন বিবিএ করছেন, তো বিবিএর জন্য আপনি হচ্ছে 2 ইয়ার লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সে আসেন। এটলিস্ট আপনি বলতে পারবেন যে আমি বিবিএর পরে আমি হচ্ছে এই রিলেটেড একটা ব্যাংকে বা একটা অর্গানাইজেশনে কাজ করছি, কিন্তু এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি একটা লিডারশিপ লেভেলে জব করব। সো ওই ধরনের আসলে 2 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম আমার দেশে নাই, আমার দেশে হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মাস্টার্সের প্রোগ্রামের চাইতে আমি যদি একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারি, মানে লিডারশিপ, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপের উপর একটা প্র্যাকটিক্যাল ডিপ্লোমা করতে পারি, এটা আমার জন্য ভালো হবে। এবং এই ধরনের ডিপ্লোমা প্রোগ্রাম আমার দেশে অ্যাভেলেবেল না, তোমার দেশে আছে, সো আমি তোমার দেশে করতে যাব। এবং তোমার দেশে এটা করার পরে যেহেতু তোমার দেশের সার্টিফিকেটটাও আমার দেশে অনার করা হয়, তো আমার দেশে আমি চলে আসবো এবং আই উইল গেট এ গুড জব ইন মাই কান্ট্রি। এই ধরনের এক্সপ্রেশন দিতে হবে। আপনি ধরেন আইটিতে আছেন, তো এই জায়গায় আপনার আইটিতে অনেক ডিপ্লোমা প্রোগ্রাম আছে, ভালো ভালো প্রোগ্রাম আছে, আপনি এগুলোতে অ্যাপ্লাই করলেন এবং বললেন যে আমার দেশে এই প্রোগ্রামগুলো নাই। আগে আমার দেশ সম্বন্ধে একটু অ্যানালাইসিস করে নেবেন। ধরেন আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা ইমেল মার্কেটার। এখন আপনি গ্রাফিক্স ডিজাইনিং বা এইচএসসির পরে গ্রাফিক ডিজাইনিং শুরু করছেন, ঠিক আছে, আপনি কিন্তু আর গ্র্যাজুয়েশন করেন নাই। সো আপনি ওদেরকে বলতে পারবেন যে গ্রাফিক ডিজাইনিং টাইপের একটা কোর্সে ইনরোল হইলেন, এবং ওদেরকে বলতে পারবেন যে আমি দেখো গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আমি কিন্তু অলরেডি রানিং ওয়ার্কার, আমার ক্যারিয়ার অলরেডি ব্রাইট। কিন্তু আমার দেশে আমি যদি এখন নতুন করে পড়তে যাই, তাহলে হচ্ছে আমার এই গ্যাপটা সব 4 বছর গ্র্যাজুয়েশন করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা পারফেক্ট ওয়ে না। সো আমি চাচ্ছি যে একটা প্র্যাকটিক্যাল কোর্স করতে, এই জন্য থিওরিটিক্যাল কোনো কোর্সে আমি ইন্টারেস্টেড না, কারণ যেহেতু আমি রানিং ওয়ার্কার। সো আমি হচ্ছে তোমার দেশে একটা কোর্স পাইছি এই গ্রাফিক ডিজাইনের উপর, আমাকে প্র্যাকটিক্যালি শেখাবে 2 ইয়ার্সের কোর্স, এবং এই কোর্সটা শেষ করলে আমি যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি, আমি ইন্টারন্যাশনালি রিকগনাইজড হব।
এবং আমি ইন্টারন্যাশনালি আমি হচ্ছে আমার নিজেকে আরও ভালো করে এস্টাবলিশ করতে পারবো, এই ধরনের তোমার দেশে আমি কোর্স করতে আছি। ইউ উইল গেট ইউর ভিসা ইজিলি, বিলিভ মি, বিকজ ইউর এক্সপ্লেনেশন ইজ 100% সলিড অ্যান্ড স্ট্রং, অ্যান্ড দ্যাটস দি থিং দি ভিসা অফিসার ওয়ান্ট ফর। ওকে, ইন দ্য সেম ওয়ে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি যে কাজে আছেন ওই কাজ রিলেটেড একটা প্রোগ্রাম খুঁজে বের করে ওই সুন্দর করে একটা এক্সপ্লানেশন সাজান এবং ওই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করেন। বাট রিমেম্বার, কখনো হচ্ছে 2 ইয়ার্সের ভিলো যাতে আপনার প্রোগ্রামটা না হয়। কারণ আপনি একটা জিনিস হয়তো আপনারা জানি না যে 92 উইক্সের কোনো প্রোগ্রাম যদি 92 উইক্সের ভিলো হয়, তাহলে কিন্তু আপনার ইয়ের পরে আপনার যে পড়ালেখাটা শেষ করবেন, শেষ করার পরে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন না। ওয়ার্ক পারমিট না পাইলে তো আপনি এই জায়গায় নেক্সট লেভেলে বা পিআরের জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হচ্ছে না। সো আলটিমেটলি আপনি যখন কোর্স দেখবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার কোর্সটা 92 উইকস বা 2 ইয়ার্স ক্রস করতেছে কিনা, মাস্ট এটা খেয়াল করবেন। আর এবং অবশ্যই আপনার কোর্সটা যাতে অ্যালাইন হয় আপনার কেরিয়ারের সাথে, আপনি যেটা করতেছেন সেটার সাথে, অনলি দ্যান your dream might be fulfilled. Okay, hope you understand যে আমি কোন জিনিসটা বুঝাইছি। এবং এই জায়গায় আপনি বলতে পারেন যে আমার কাজের সাথে মিলিয়ে কোর্স পাবো কিনা, ইম্যান্স কোর্স আছে, অনেক কোর্স অ্যাভেলেবল। ইউ জাস্ট হ্যাভ টু গো থ্রু, অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য রাইট কোর্স। অ্যান্ড ইন দিস টাইপ অফ কোর্স এইজ অফ স্টাডি গেপ ইজ নট ম্যাটার। আশা করি আপনারা খুব ভালো করে এখন বুঝতে পারছেন যে যদিও আপনাদের একটা লং একটা স্টাডি গেপ থাকে, তবুও আপনার যদি একটা দৃঢ় ইচ্ছা থাকে যে আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করবো, ওই জায়গায় হচ্ছে আমার কেরিয়ারটাকে ডেভেলপ করবো, still you have chance and you can really try. You hope you have got all the points. Thank you.